জি ফ্লেক্সিবল কর্ড। তো আমাদের ফ্লেক্সিবল জি কর্ড তোমরা পড়িয়ে করছিলা ওই যে এক্সারসাইজ গুলা? আমি করি নাই স্যার, আসলে এই 2 দিন আমি নিজেও অসুস্থ ছিলাম। আজকে করছি স্যার। অনেক অসুস্থ। স্যার এক্সাম্পল 59 এ যে ওই যে কে এর মানটা কিভাবে বের করছে ওইটা বুঝি নাই স্যার। জি স্যার, ওইটা ট্রাই করে পারতেছিলাম না। 59 এ কে এর মান ওই বের করা যাচ্ছে না? জি না স্যার, কে এর মান -20 মতো কিরকম একটা আসে স্যার। হ্যাঁ হ্যাঁ -20 আসে। -20 আসে স্যার। করি নাই, আমার পড়ে দেখতে হবে আর কি। আর ওখানে ট্রায়াল এন্ড মানে এরর একটা মেথড আছে, ওটা আমরা করিনি। দাঁড়াও, করতেছি। মানে এই যে কে ইকুয়াল টু 566 ফিট, এটা কিভাবে আসে এটা তোমরা বের করতে পারোনি, এই তো? জি না স্যার, আমার -20 আসে করলে। আমি দুইবার দুই রকম করছি, একবার 0 আসছে, একবার -20 আসছে। ওই রকমই আছে স্যার, 56 এ যায় না, মানে 566 এটাতে যায় না। ট্রায়াল এর এরর মেথড করছিলা তোমরা? না স্যার। আর ট্রায়াল এন্ড এরর জি না মেথডটা বুঝো তো নাকি? জি না আর স্যার। আপনি ওই ম্যাথটা বুঝো একবার না? করাই দেন। জি না স্যার। এখানে তো আচ্ছা, তোমাদের সাথে ক্যালকুলেটর আছে তো নাকি? জি স্যার। জি স্যার আছে। ওকে, সবাই ক্যালকুলেটর নাও। ট্রায়াল এরর মেথডটা কিভাবে বের করতে হয় সেটা দেখাই। তোমাদের এত ডিটেইলস বের করতে হবে না, শুধু ক্যালকুলেশন করে মানটা বের করবা, ঠিক আছে? সেটা হলো আমাদের এখানে ইকুয়েশনটা হলো k প্লাস 20 ইকুয়াল টু k বাই 2 e to the power 150 divided k plus e to the power minus 150 divided k। এটাই তো আমাদের ইকুয়েশন, তাই না? জি স্যার। তো এখন যেটা করতে হবে সেটা হলো আমরা যদি 20টাকে এক পাশে রেখে দেই আর কে গুলাকে আলাদা পাশে নিয়ে যাই, তাহলে আমাদের কি আসে? 20 ইকুয়াল টু k by 2 into e to the power 150 divided k plus e to the power minus 150 divided k minus k, এরকম আসে, তাই না? জি স্যার। তাই তো? জি স্যার। এখন এই ইকুয়েশনটা তোমরা তোমাদের ক্যালকুলেটরে উঠাইতে হবে, উঠাতে পারবা? আচ্ছা, কে এর জায়গায় কি দিব, এক্স দিব? এক দাও, ওয়াই দাও, এ বি যা কিছু একটা দিলেই হয়, ঠিক আছে? স্যার এটা কি ইকুয়েশন মোডে নিয়ে উঠাতে হবে নাকি জেনারেল মোডে? না, ইকুয়েশন মোডে, জেনারেল মোডে উঠাও। ধরো এক্স ওয়াই যে কোনো একটা কিছু ধরো, যে এক্স বাই 2 ইন্টু ই টু দি পাওয়ার 150 স্যার ডিভাইডেড। ইকুয়াল চিহ্ন দিব কিভাবে? ইকুয়াল দিলে তো আনসার চলে। ইকুয়েশন ইকুয়াল মোডে দিতে নিয়ে হবে উঠাবো না তো, নাকি?
এইটুকু উঠাও, ও এইটুকু পুরাটা না, শুধু এইটুকু উঠাও। স্যার এখানে কি কে এর জায়গায় যে কোনো মান বসাবো? কে এর জায়গা যে কোনো না, মান বলতে তুমি এক্স যে কোনো বসাও। একটা সিম্বল বসাও, এক্স বসাও, এ বসাও, ওয়াই বসাও, বি বসাও, যাই বসাও, সমস্যা নেই। ঠিক আছে, জাস্ট এই কে, তোমার কে যেহেতু ক্যালকুলেটরে নেই, তো এক্স এক্স দিয়ে করো। ঠিক আছে, x/2 করো এত। স্যার উঠাইছি। উঠাইছো না? জি ব্র্যাকেট ট্যাকেট কোনো দিছো তো? এই যে এই দুই ব্র্যাকেট জি কিন্তু ক্লোজ জি স্যার। জি করতে স্যার। হবে। জি স্যার। এরপরে ওই যে তোমরা একটা একটা করে ভ্যালু বসাবা। ঠিক আছে, মানে ওই এক্স যেটা বসাইছো, এক্স এর এমন একটা ভ্যালু তোমাকে বসাইতে হবে যার যার এই ভ্যালু বসাইলে এইটুকুর মান 20 হতে হবে। ঠিক আছে, তো তোমরা প্রথমে ধরো 500 বসাও। এটার জন্য এই যে সিএএল একটা দেখো অপশন আছে, ক্যালকুলেশন উপরে দেখো সিএএল নামে একটা বাটন আছে। তোমরা ইকুয়েশন সলভ করতে পারো না? জি স্যার। ওয়েট করো, আমি ক্যালকুলেটরটা নিয়ে আসি, তাছাড়া মানে বোঝাইতে আমার সমস্যা হচ্ছে। এই যে দেখা যায় না, ক্যালকুলেটর দেখা যায়। জি স্যার। ডিভাইডেড 2 2 পাওয়ার 150 ডিভাইডেড 10। স্যার আপনি মাইনাস হচ্ছে এ ভাগ টুটাকে একটা ব্রেকেটে নেন, আর ওইগুলোর সাথে আরেকটা ব্রেকেট দেন, না হলে আপনার ক্যালকুলেটর উঠবে এটা হচ্ছে টুর সাথে সবকিছু ভাগ হয়ে যাবে। এটা তো সম্পূর্ণ x/2 কোনটা? সাথে না। সামনের দিকে যান তো একটু, ওই যে a/2 কে একটা ব্র্যাকেটের ভিতরে ঢুকান, এটা না ঢোকালেও নাহলে হয়। হবে। আমি জানি না এই ক্যালকুলেটর, কিন্তু হওয়ার মনে কথা। হচ্ছে যে 2 এর আচ্ছা সাথে। দেখি। আচ্ছা দেখেন। ঠিক আছে, তাহলে আমরা এখানে 500 বসিয়ে দেখি কত আসে। -0.50, তো এটা হয় না। জি না স্যার, 22.669 আসে। 22.66 22.669 আসে। ওই যে বলছিলাম না স্যার ব্র্যাকেটের ভিতরে ঢুকাতে হবে। 22.6।
তো এটা কোথায় ভুল করলাম, আসতেছে না কেন? এটা স্যার এটা মেবি ওই পারছি ক্যালকুলেটর স্যার, হয়েছে। হচ্ছে এর সাথে ভাগ করে টুর সাথে সব ভাগ নিতেছে, আর এক পাশে মানে এর ভাগ ওই যে আপনার ওই যে টুর সাথে সম্পূর্ণ হয়ে যায় এরকম আনসার করতেছে। স্যার এই নর্মাল ক্যালকুলেটরে তো স্যার পুরোটা আবার লিখতে হবে, কারণ এখানে তো ডিজিট দেয় না, হ্যাঁ ইন্টার ডিজিটাল যে স্পেস সেটা দেয় না। যে ভ্যালু দিচ্ছি আমার নেগেটিভ ভ্যালু শো করতেছে না, বুঝতেছি না। স্যার এরপরে আবার ওটা ই একটু এর আগে জিজ্ঞাসা ব্রেকেট করি। দেন আর একদম শেষে আবার ব্রেকেট দেন, তাহলে ওই যে ই এর সবগুলো একসাথে হবে আর মাইনাস কে এর সাথে যাবে। এখানে অনেক ব্রেকেট দেওয়া লাগবে এখানে স্যার, 3টা ব্রেকেট কাজ করে। এর আগে তো ব্র্যাকেট দেয়াই আছে। আরেকটা দেওয়া লাগবে, এটা কাজ করতেছে হচ্ছে আপনার ওই যে 150 axis। হতে পারে -150 ডিভাইডেড যেটা তো আসার কথা ছিল, আসলো না কেন? ওটাতে মান বের করলে ওটা ঠিক আছে কিনা একটু চেক দিই। স্যার আমার তো 20 আসতেছে স্যার, যদি 566 দিই তাহলে 19.99 আসতেছে, 99 আসে, প্রায় 20। তো তোমারটা তো তাহলে ঠিকই আছে। জি স্যার, ওই আপনার ব্র্যাকেটের মধ্যে হয়তো একটু ভুল টুল হচ্ছে ব্র্যাকেট দেওয়ার ক্ষেত্রে, এই তোমার এই ক্যালকুলেটরগুলোতে ব্র্যাকেট। ক্যালকুলেটরই তো, এই ক্যালকুলেটর না ইউজ না করো? আমার হচ্ছে ইএক্স 991 যেটা এটা। ও, তোমারটা মনে হয় সরাসরি ইকুয়েশন FX 991 জি করে। স্যার জি স্যার জি স্যার। এটা ইএস প্লাস বা ইএস হবে স্যার। হ্যাঁ, আমারটাই হয়তো ওই যে ইকুয়েশনটা ঠিক মতো উঠানো যাচ্ছে না, হ্যাঁ বুঝছো? তো জি স্যার তোমরা জি যেটা স্যার। করবে আমি এই এটা হলো এই যে তোমার সিএলসি জি স্যার বাটন আছে না, জি এই স্যার বাটন জি দিলে স্যার তখন ওই মানটা চাপে, ঠিক আছে? জি স্যার। এটা চাপ দিলেই ওই যে ওই ইকুয়েশন ওঠানোর পরে এই যে দেখো এখানে চাপ দিলে এই যে এখানে লেখা আছে যে হোয়াট এর ভ্যালু কত, তখন তুমি একটা পুট করবা। প্রথমে মনে করো যে তুমি 500 দিলে, আমাদের 500 দিলে কত আসে? 500 দিলে হচ্ছে আপনার 22.669। 22. তার মানে তোমাদের আরো বাড়াইতে হবে, যেহেতু 20 বানাইতে হবে আমার, তাই না? তাহলে 550 দাও, ঠিক আছে? তারপর দেখো কত আসে। 20.58। 20 পয়েন্ট। 20.58. তাহলে তো বেড়ে গেল। আবার ওইটা 566 দিলে আসে স্যার 20। 566 ডিগ্রি কমে যায় কিভাবে, এটা মাথায় কাজ করতেছে না। জানি না স্যার। আরো বাড়ার স্যার কথা। আসলে এখানে স্যার কে এর 566 মান দিলে যেটা 19.99 সামথিং আসে। হ্যাঁ 19 হ্যাঁ, কে এর মেনু প্রায় ভ্যালু 20। বাড়লে ইয়ার সমীকরণের মান কমতেছে স্যার। ঠিক আছে। হুম। এই কে এর ভ্যালু বাড়ার 400 সাথে দিলে সাথে ওই সমীকরণের মান 400 দিলে কমতেছে। কত হয়? 400 দিলে কত হয়? কত? 400। 28.456। 28.456। যাই হোক, এই যে এইভাবে তোমার বিভিন্ন মান দিয়ে দিয়ে মানে আমার ওই এক্সাক্ট ওই যে তোমার 20 নিয়ে আসার 20 ভ্যালুটা নিয়ে আসার জন্য যে মানটা প্রয়োজন সেই মানটাই করতে হয়। তো এটা সম্ভবত আরেকটা সহজ পদ্ধতি আছে, সেটা হলো
মানে এই যে সরাসরি সলভ, ঠিক আছে, সরাসরি সলভ করলেও সম্ভবত এটা চলে আসে, ঠিক আছে। তো এইটা স্যার আমি ভুলে গেছি সরাসরি কিভাবে সলভ করতে করে। গেলে এটা আরো বেশি ঝামেলা হয়ে যায় স্যার। স্যার এটা আসলে বুঝবো কিভাবে স্যার? ও, যতক্ষণ পর্যন্ত মানে ওই ঠিক আছে ইকুয়েশন সাইটের মানটার কাছাকাছি যাচ্ছে না তখন তখন পর্যন্ত চালাতেই থাকবো ক্যালকুলেটর। না, এইটা করো, দেখো যে ইকুয়েশনটা উঠাইছো, হ্যাঁ, হুম। এই ইকুয়েশনটা ইকুয়াল টু 20 লেখো, শেষে ইকুয়াল, এটাই যে তোমার ইকুয়াল, ক্যালসি বাটনে স্যার শিফট না করে। না 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 না, বুঝতে পারছো না, হ্যাঁ এই যে তোমার আলফা চেপে সমান ওই যে তারপর সলভ, ক্যালসি। ইয়ে চাপো, তাহলে সমান সমান আসবে, সমান সমান 20 লেখো। লিখছি স্যার পরে। লেখার পর শিফট চেপে, সরি শিফট চেপে সরাসরি ক্যালকুলেশন, শিফট চেপে সলভ দাও, ঠিক আছে, এই যে শিফট, তারপরে এই যে দেখো নিচে সলভ লেখা আছে, সরাসরি কি এর মান শো করবে, 566 আসছে। 566 আসছে। জি স্যার। হ্যাঁ, তাহলে এই যে দেখো এখানে সরাসরি মান চলে আসছে, হ্যাঁ, এভাবে করলে আর তোমার ওই যে ট্রায়াল আর এরর বারবার করতে হবে না, বুঝতে পারছো? জি স্যার। এই সবার আসছে? জি স্যার 565.8। 65.8 না স্যার, আমার তো কোনো 66 পয়েন্ট আসছে না, সরাসরি 566 আসছে। সরাসরি তো আসার কথা মনে হয়, এক একজনের এক রকম আসতেছে কেন? স্যার সলভে সরাসরি কিভাবে আসছে। দিছেন? শিফটে গিয়ে সলভে দিছেন নি? স্যার ওইটা মনে হয় ওই ক্যালকুলেটরে মনে হয় সেটিং করা আছে যে এটা ইয়ে করে দিবে, এই ডেসিমাল নাম্বার গুলাতে রাউন্ড ফিগার নিয়ে নিবে, সেরকম কোনো সেটিংস আছে মনে হয়। সেটাও একুরেট হতে ভ্যালু পারে। আমি ট্রায়াল এন্ড এররে যেভাবে বলছিলেন সেভাবে বাড়ায় কমায় দেখছি যে 565.8 গেলে মোটামুটি মানে এক্স্যাক্টলি 20 পাওয়া যায়, 4 ডিজিট ও, পর্যন্ত। বাকিদের কি অবস্থা? বাকিদের জি স্যার ওইরকম এটা স্যার। বুঝছো কিভাবে করতে হবে? প্রথমে এই যে ইকুয়েশনটা উঠাইলে, হ্যাঁ, ইকুয়েশন আমি আগে প্রথমে এই সাইডের ইকুয়েশনটা লিখছিলাম, তো এবার টোটাল ইকুয়েশনটা আমি লিখবো। এটা কিভাবে, এই যে তোমার ইকুয়াল লাস্টে, আমি দেখো এটার হয়ে গেল, ঠিক আছে, এটার ইকুয়াল চাপ বা এই যে শিফট চেপে এটাতে চাপ, না সরি আলফা চেপে এই যে ক্যালকুলেশন বাটন চাপ দিলেই সমান সমান চলে আসবে। এখন সমান সমান আর কত আছে? 20, তাই না? এখন 20 দিবা, দেওয়ার পরে এই যে শিফট চেপে ক্যালকুলেশন, সরি মানে এর ভ্যালু চাচ্ছে, তো এর ভ্যালু না দিয়ে তুমি এই যে আবার শিফট চেপে সলভ বাটনে চাপ দিবা, তাহলে সলভ হচ্ছে, ঠিক আছে, এই সলভ হয়ে যে সরাসরি তোমার এক্স এর ভ্যালু, কে এর ভ্যালুটা শো করবে, দেখাবে। করতে পারছো সবাই? ইকুয়েশনটা উঠাইতে পারছো? জি স্যার। ইকুয়েশনটা উঠানোর পরে যে সমান সমান 20 দিছো, জি স্যার। হ্যাঁ, দেওয়ার পরে ওই যে শিফট স্টেপে ওই দেখো সলভ লেখা আছে নিচে, ওই যে শিফট সলভ, এগুলো তো তোমাদের অনেক আগে শিখে আসার কথা, তোমরা তো দেখতেছি অ্যাডমিশন টেস্টে যখন কোচিং করছো এগুলো শিখায় নাই জি তোমাদের? স্যার শিখাইছিলাম। শিখাই তো। হুম। হ্যাঁ, তখন ভুলে গেছো কেন ডিফারেন্সিয়েশন এগুলো তো? ইন্টিগ্রেশন ওইগুলো।
স্যার আমার তো মনে হয় সবার 154 আসে পয়েন্ট সামথিং এরকম। না 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 154 আসবে কেন? স্যার 566 আসছে। আচ্ছা স্যার আমি হ্যাঁ আবার তো দেখবো। ওইটার কাছাকাছি আসবে আর কি। ঠিক আছে, ওদের 566 এর কাছাকাছি আসছে, ওদের ঠিক আছে। যদি ইকুয়েশন তোমার উঠানো ঠিক থাকে তাহলে অবশ্যই তোমার রেজাল্ট একদম এক্সাক্ট রেজাল্ট শো করবে। ঠিক আছে, আর ইকুয়েশন ওঠানো যদি ভুল থাকে তাহলে, কিন্তু আমার আসলো না কেন, আমি আরেকবার ইয়ে করতেছি। আচ্ছা, পুরো সমীকরণটা বাদ দিয়ে নতুন করে আবার লিখলে মনে হয় আপনার জন্য সুবিধা হতো, কারণ এখানে ডিজিট চেঞ্জ করা অনেক বিরক্তিকর বিষয়। হুম, তা দেখি। প্লাস জি স্যার আসছে স্যার আমার আসছে 565.80 পয়েন্ট আসে। আমি দেখতেছি। এরপরে হলো ব্র্যাকেট মাইনাস 150 ডিভাইডেড, হ্যাঁ তো তোমার তো একই রকম দেখাচ্ছে। তো যাই হোক, তোমাদের যেহেতু আসছে তো তোমাদের ওইটাই ঠিক আছে। আমার ইকুয়েশন ওঠানো সম্ভবত মানে ঠিক হচ্ছে না, ইকুয়েশন ঠিকঠাক মতো উঠাইলে অবশ্যই ওইটাই আসবে। ওকে, জি তাহলে স্যার। কে এর ভ্যালু এইভাবে বের করতে হবে, বুঝছো? তাহলে কে ইকুয়াল টু আমাদের এই যে 566 ফিট পেয়ে গেলে তারপরে ওইটার ভ্যালু বসিয়ে দিলে তো আর বাকিটাতে তো কোনো প্রবলেম স্যার নেই, আমার তাই তো না? আসছে 565.80, তখন আমি কি করব, এক নিয়ে নিব নাকি হ্যাঁ, ওইটাই দিব? এগুলো তোমার ঠিক আছে, 566ও নিতে পারো, তোমার যেটা আসছে সেটাও নিতে পারো। 565.8, 8, জি স্যার 80। এটা তো 566 এর মতোই, ঠিক আছে। জি স্যার। তো এটাও নিতে পারো, কোনো সমস্যা নেই, মানের কোনো ভেরিয়েশন হবে না, ওই একই আসবে। ঠিক আছে, কিভাবে বের করতে হবে জাস্ট বুঝছো তো? জি স্যার আলহামদুলিল্লাহ। ওকে, তো এইভাবে করলেই হবে। তাহলে তোমরা এই এক্সারসাইজ গুলো বেছে বেছে সবগুলো করার দরকার নাই, যেগুলো বেশি জটিলতাপূর্ণ সেগুলো বাদ দিয়ে যেগুলো স্যার সহজ সহজ সরাসরি বের হয়ে যায়। বলো। স্যার 365টা প্রবলেম ছিল, মানে ওটা করতে পারতেছি না। 365। 365, হ্যাঁ হুম, স্যার। হ্যাঁ, এটাতে কি প্রবলেম? স্যার এখানে কপারের ওয়্যার বলা আছে, বাট মানে এখানে স্যার এই অঙ্কটা একটু করে দেন স্যার, অঙ্কটা করতে পারতেছি না। কোশ্চেনে এখানে কি বলছে 3 যে সুতা এ কপার ওয়্যার বলছে স্যার, মেবি হ্যাঁ কপার ওয়্যার। a 3/8 3/18 inch copper wire copper may be may safely be loaded to a maximum tension of 12,000 psi.
ঠিক আছে, এখানে তোমার যে ম্যাক্সিমাম টেনশন যেটা সেটা দেয়া আছে। স্যার একটু জুড়ে বলেন। ঠিক আছে, এখানে দেখো তোমার ম্যাক্সিমাম টেনশন, এখানে দেখো ইউনিট তোমাকে খেয়াল করতে হবে, এখানে ইউনিট কি দেওয়া আছে, পিএসআই। অর্থাৎ তুমি যদি ম্যাক্সিমাম টেনশনটাকে এফ দ্বারা প্রকাশ করো, এফ বি বা এফ এ, সাপোর্টেড টেনশন যেটা, সেটা এখানে কত দেওয়া আছে, 12,000 পিএসআই। পিএসআই মানে কি, পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ। ঠিক আছে, পাউন্ড পার ইঞ্চ স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ এই যে স্ট্রেস দেওয়া আছে, এটা কিন্তু ফোর্স দেয়া নেই। ঠিক আছে, এইটা দেখে বুঝলাম যে আমরা এটা স্ট্রেস দেওয়া আছে, আমাকে কাজ করতে হবে কি নিয়ে, ফোর্স নিয়ে। তো স্ট্রেস থেকে যখন আমরা ফোর্সে কনভার্ট করব, তখন আমাকে ওটার ক্রস সেকশনাল এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের যেহেতু The equation is P equal to F by A. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তার মানে এ দ্বারা গুণ করতে হবে। এখন এ কোনটা, এ হলো আমাদের ওই যে ওয়্যারের যে ক্রস সেকশনাল এরিয়া। এখানে যেহেতু ডায়ামিটার দেওয়া আছে, এখানে বলা আছে যে এ 3/8 ইঞ্চ কপার, মানে আমাদের এই যে কপারের যে তার, এটার ডায়ামিটার দেওয়া আছে হলো 3/8 ইঞ্চ। তাহলে ডায়ামিটার থেকে আমাদের ক্ষেত্রফল বের করতে হবে, পাই ডি স্কোয়ার বাই 4। ঠিক আছে, তাহলে আমি এ পেয়ে যাব, পাই ইন্টু 3/8 স্কোয়ার ডিভাইডেড 4। ঠিক আছে, যেটা আছে সেটা, এটা দিয়ে যখন এটাকে মাল্টিপ্লাই করবা তখন সরাসরি এই ফোর্স, টেনসাইল ফোর্স যেটা, আমরা সেটা পেয়ে যাব। ঠিক আছে, তারপরে কি স্যার বলছে, এখানে এ দিয়ে কেন গুণ করতে হবে, কি বলছি বুঝি না এটা, এ দিয়ে কেন গুণ করতে হবে? স্ট্রেস, স্ট্রেস বুঝো তো নাকি, আহ, স্যার স্যার স্ট্রেস পীড়ন। হ্যাঁ বলো, স্যার পীড়ন আমাকে আর কি, একটু পীড়ন একবার বুঝিয়ে দেন না স্যার। স্যার আমার এমবি শেষ হয়ে গেছিল, আবার কানেক্ট হয়েছে হটস্পট থেকে, ক্লাস থেকে বের করে দিয়েছি। এখানে তোমার যে ইয়েটা দেয়া আছে, এখানে কি বলছে যে এ 3/8 ইঞ্চ কপার ওয়্যার মে বি সেফলি loaded to a maximum tension of 12,000 psi, মানে পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ। এখন এটা দেয়া আছে কি, এটা দেয়া আছে স্ট্রেস। স্ট্রেস থেকে যখন আমরা ফোর্সে যাব, ফোর্স ইকুয়াল টু স্ট্রেস ইনটু এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া। ঠিক আছে, আমরা তো কেবলের মধ্যে ফোর্স বের করি, স্ট্রেস বের করি না, তাই না? তো যেহেতু স্ট্রেস দেওয়া আছে, সেখান থেকে আমাদের, এবং যে ওয়্যারটা ইউজ করা হয়েছে সেই ওয়্যারের ক্রস সেকশনাল এরিয়াও দেওয়া আছে, সেখান থেকে আমরা সরাসরি এই স্ট্রেসকে যদি আমরা এই এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা ফোর্স পেয়ে যাব। ঠিক আছে, সেই ফোর্স নিয়েই আমাদের পরবর্তীতে কাজ করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার, থ্যাংক ইউ স্যার হ্যাঁ বলো। স্যার এখানে এই ক্রস সেকশনাল এরিয়ার যে সূত্রটা পাই আর স্কোয়ার বাই 4, সেখানে মনে হয় একটু আছে স্যার, ক্রস সেকশনাল এরিয়া পাই আর স্কোয়ার না? পাই আর স্কোয়ার না না, ওখানে পাই ডি ডায়ামিটার দেওয়া স্কোয়ার আছে বাই, এই কারণ। হ্যাঁ স্যার, এটা যেটা ডায়ামিটার দেয়া আছে বলতে তো, ডায়ামিটার, রেডিয়াস তো ডায়ামিটারের অর্ধেক। হ্যাঁ জি হ্যাঁ এই স্যার। কারণ। সেই ক্ষেত্রে তোমার যদি আর ইউজ করো রেডিয়াস, তখন হলো হ্যাঁ পাই স্যার, আর জি আমরা, স্কোয়ার। জি জি আমি আসলে স্যার এটাকে ইয়ে করে ফেলছিলাম, এই ক্যালকুলেটরে এটাকে আগে অর্ধেক করে তারপরে সূত্র বসাই দিয়েছি। ও আচ্ছা আচ্ছা, সেটাও করতে পারো, কোনো সমস্যা নাই, একই কথা। ঠিক আছে, যেভাবেই করো জাস্ট মানে ফর্মুলাটা ঠিক থাকলেই হবে। ঠিক আছে, তো সেখান থেকে আমরা, এখান থেকে আমাদের এরিয়াটা বের করে নিব।
তো এই এরিয়াটা দিয়ে আমরা এই যে স্ট্রেস আছে এই স্ট্রেসকে যদি গুণ দেই তখন আমরা সরাসরি পাউন্ডে পেয়ে যাব। ঠিক আছে, এখানে এই ভ্যালুর সাথে এটা যদি গুণ দাও, গুণ দিলে সরাসরি আমরা এত পাউন্ড পাবো। কত পাউন্ড আছে দেখো তো? ওকে, সবাই আসছো? তাহলে এটা কত আসে একটু ক্যালকুলেশন করে আমাকে বলো তো। স্যার 1325.359। জি স্যার 1325 এটা হলো 359 13.359। জি স্যার হ্যাঁ, তাহলে আমরা আমাদের ম্যাক্সিমাম ফোর্স পেয়ে গেলাম। ঠিক আছে, ম্যাক্সিমাম ফোর্স। আর কি কি দেওয়া আছে আমরা দেখি। For a sag of 20 feet, what may be the maximum safe span when the point of support are on the same level? Copper weights 556 pound per cubic feet. Assume the cover curve to be parabolic. তাহলে এটা হলো প্যারাবোলিক কার্ভ বলে দিছে। হ্যাঁ, তাহলে আমাদের প্যারাবোলিকের ফর্মুলা গুলো ইউজ করতে হবে। তাহলে দেখো এখানে তোমার কপারের ওয়েট, অর্থাৎ আমাদের যে কেবলটা আছে, ঠিক আছে, এই কপারের কেবলের ওয়েট বলে দেওয়া আছে, অর্থাৎ এই যে তোমার ডব্লিউ, ছোট ডব্লিউ ইকুয়াল টু 556 পাউন্ড পার কিউবিক ফিট। ঠিক আছে, কিন্তু আমাদের ওয়েট আমাদের ইউজ করতে হয় কিভাবে, যে পাউন্ড পার ফিট আমরা এইভাবে ইউজ করি, তাই না? ডব্লিউ ইকুয়াল টু পাউন্ড পার ফিট। তাহলে এটাকে আমাদের সেই ডাব্লিউ তে কনভার্ট করতে হবে। এটা হলো তোমার ইউনিট ওয়েট দেওয়া আছে। ইউনিট ওয়েট বলতে কি তোমার হলো ডেনসিটি দেওয়া আছে। ঠিক আছে, তো সেটা থেকে আমাদের পার ইউনিট লেন্থে কি পরিমাণে ওয়েট আছে সেটা বের করে নিতে হবে। তাহলে এটা কি করতে হবে, এটাকে যদি আমি আমার এটার ক্রস সেকশনাল এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু আমি পাউন্ড পার ফিটে পেয়ে যাব। ঠিক আছে, এটাকে যদি আমি এরিয়া দিয়ে গুণ করি তাহলে পাউন্ড পার ফিটে পাবো না? তাহলে আমার এরিয়াটা এখানে কত আসছে এখানে বলো তো, এরিয়াটা কত আসছে? 0.11 সামথিং স্যার ছিল। 0.11 ইঞ্চি স্কয়ার।
এটাকে ফিট ফিট স্কোয়ারে কনভার্ট করো তো, তাহলে 0.11 ডিভাইডেড 1 ইঞ্চি সমান হলো তোমার, সরি 12 ইঞ্চিতে 1 ফিট, তাই না? তাহলে 12 দ্বারা 144 দিয়ে ভাগ 12, করতে হবে। হ্যাঁ 12 স্কোয়ার দিয়ে ভাগ দিলে আমাদের চলে আসতেছে। তাহলে কত আসে এটা করলে দেখো তো। তো যাই আসুক, 7.63 into এই 63 ইন্টু 10 10 ইনভার্স inverse 4 স্যার 7.64 নিয়ে নেন, এখানে 8 ছিল লাস্টের দিকে। 68 জি স্যার, 64, 64 জি স্যার। যেটাই আসুক সেটাই আসুক, তোমাদের যেটাই আসুক। এখন এইটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করো, তাহলে w ইকুয়াল টু 556 ইন্টু এটা 7.64 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, 0.4247 0.4247। 47 জি স্যার। হ্যাঁ, তাহলে টন পার ফিট, তাহলে আমরা এই যে আমাদের স্মল ডব্লিউ পেয়ে গেলাম, ঠিক আছে। তো এখন এটার স্প্যান লেন্থ, ম্যাক্সিমাম স্প্যান লেন্থ কতটুকু সেটা আমাদের বের করতে বলছে। তাহলে এখান থেকে এই পর্যন্ত আমরা এটাকে ধরে নিলাম লেন্থ হলো এল, ঠিক আছে। তাহলে এখন সে আমাদের তো কি আছে। বের করতে হবে, এখানে বের করতে বলছে যে হলো, ও স্যাক দেওয়া আছে তোমার, এখান থেকে এই পর্যন্ত স্যাকটা দেওয়া আছে ডি ইকুয়াল টু 20 ফিট, ঠিক আছে। তাহলে আমরা ফর্মুলা কি কি জানি আমাদের প্যারাবোলিক কার্ভের জন্য? একটা হলো কিউ ইকুয়াল টু কত যেন, W L square by 8D. ডব্লিউ এল স্কোয়ার ডিভাইডেড 8 ডি একটা, আর একটা হলো ম্যাক্সিমাম টেনসাইল ফোর্স এফ ইকুয়াল টু Q square plus root over q square plus স্যার W খাতাটা আর L একটু উপরে divided by 2 whole square. রুট ওভার কিউ স্কোয়ার প্লাস ডব্লিউ W L divided by 2 whole square. বাই হোল স্কোয়ার। স্যার এটা কি W না ওমেগা স্যার? ওমেগাও বলতে পারো, স্মল ডব্লিউ বলতে পারো, ঠিক আছে, যে কোনো স্মল ডব্লিউ বলো, ঠিক আছে, ওমেগা না স্মল ডব্লিউ, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখানে কি কি জানি, আমাদের ডব্লিউ জানি, 8 জানি, ডি জানি, ঠিক একইভাবে এখানেও ডব্লিউ জানি, আর হলো এফ, এফ এর ভ্যালুটা জানি, তাই না? এফ এর ভ্যালু আমরা বের করে ফেলছি, এই যে এটা। তাহলে এই দুইটা ইকুয়েশন থেকে তোমাদের এই এল এর ভ্যালু এবং তোমার কি হবে না? কিউ এর ভ্যালুটা বের করতে হবে, ঠিক আছে। বের করলেই আমাদের ইয়ে বের হয়ে যাবে। আমাদের এখানে বের করতে হবে তো এল, ঠিক আছে, ম্যাক্সিমাম এলটা কত সেটা বের করতে হবে। তাহলে এই দুটো ইকুয়েশন সলভ করে তোমাদের এলটা বের করতে হবে, পারবা না এখন? স্যার Q square জায়গায় W L square by 8D ইনশাআল্লাহ বসাইলে মিলে যাবে। হ্যাঁ হ্যাঁ, এখানে এই যে এই মানটা বসিয়ে দিবা, বসায় দেওয়ার পরে তখন এল বের হয়ে যাবে। ওকে, পারবা তো? ইনশাআল্লাহ স্যার। যাই হোক, এই দেখে দেখে একটু তোমরা নিজেরা প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলেই পারবা আর কি। স্যার আনসার নিয়ে একটু ঝামেলা হয় স্যার। আনসার যা আসে, আনসার নিয়ে তো টেনশন করো কেন? এই যেমন ধরেন স্যার যেটা 361। তোমরা 4-5 জন মিলে করবা, করার পরে সবারই যদি একই অ্যান্সার আসে তাহলে বুঝবো যে ওইটাই রাইট। স্যার আসলে এই 361 তে স্যার আমার আনসার আসছে এক্স্যাক্টলি 8000 পাউন্ড কিউ এর মান, হুম, মানে লোয়েস্ট পয়েন্টে যে ওয়েট ফোর্স সেটা আচ্ছা, এখানে দেয়া আছে 8350। আবার দ্বিতীয়টা আসছে হলো
29,226, কিন্তু এটা আনসারে আছে 28,800। স্যার আমার তো বেশি হয়ে যায়, এখানে আসছে 8,350, আমার আছে 8,352.24। সেটা তো এক্সাক্ট আছে, অসুবিধা নেই। তোমার তো একদম কাছাকাছি আসছে, তোমার তো ভালো, তোমার তো অ্যাকুরেট আসছে। স্যার 2 বেশি হয়ে গেছে। 3,852 আর 8,350, এটা তো একদম মানে এটার তোমার রাইট, ঠিক আছে, যেহেতু এখানে আনসারে 8,350, কিন্তু ওটা একটু মনে হচ্ছে কোথাও মানে মিস্টেক হয়েছে, একটু ডিফারেন্স বেশি হয়ে গেছে। ঠিক স্যার আছে, আমি তো কিউ দুইজন এর যে কম্পেয়ার সূত্র করো। ডাব্লিউ, হ্যাঁ, হুম, বলো। জি স্যার, কিউ এর যে সূত্র WL² ডিভাইডেড বাই 8D, সেখানে আমি যেরকম মান হুম, আছে সেরকম বসাইছি। এল এর মান 800, ডি এর মান 60, যেরকম প্রশ্নে দেয়া আছে। তারপরে দ্বিতীয় বি এর হুম, ক্ষেত্রে আহ যেরকম ভাবে দেয়া আছে স্যার, এই যে এস ম্যাক্স এর সূত্রটা ছিল L+8D²/3L -32D⁴/4/5L³। এখানে তো স্যার আসলে মানে কোনো চেঞ্জ আসার ইয়ে নাই, চান্স নাই, যে যেরকম ছিল সেরকম বসাইছি। wait. The substitute maximum tension স্যার আসলে 66. আপনার কথাটা শুনতে পাচ্ছি না স্যার। আমি কোশ্চেনটা একটু পড়তেছি। 6 কেবল। স্যার আপনি একটু জুড়ে বললেন, আপনার অনেক কথা আসছে না। হ্যাঁ, এখানে তোমার এতে না বিতে প্রবলেম, বলো তো। দুইটাইতেই স্যার আনসার চেঞ্জ আসে কিছুটা, মানে মোটামুটি 5%-এর কম। স্যার এতে ঠিক দেখি। আছে, বিতে একটু প্রবলেম আছে। স্যার বিতে প্রবলেম আছে, ঠিক আছে। বিতে। এটা মিলে, এটা এখানে একদম বিতে বরাবরই কি মিলে। বলছে? ও এতে মিলে, এতে মিলে জি তাহলে স্যার। বিতেও তো মিলার কথা। দেখো এখানে কি বলছে, ইফ 6, বিতে যেটা সমস্যা, ইফ 6 cables as described pass across a supporting tower and
if the same if the span and sag are the same on each side of the tower, what vertical load must the tower carry? মানে 6টা, ওইখানে একটা কেবল ছিল, এখানে কয়টা? 6টা কেবল, তাই না? স্যার এখানে কি বলতেছে যে 2টা সেকেন্ড মানে মধ্যে 6টা কেবল একসাথে যাচ্ছে? মানে এখানে বলছে যে ধরো স্যার এখানে জাস্ট ওমেগাটাকে মানে ডাব্লিউটাকে 6 দিয়ে গুণ করে দিতে হবে, এই তো আর কোনো চেঞ্জ দেখতেছি না। এটাই আর কি, এটা হলো আমার টাওয়ার। আর সূত্র তো স্যার এফ ম্যাক্স এর থাকবে। হ্যাঁ, ওইখানে এফ ম্যাক্স থেকে তোমার ভার্টিক্যাল কম্পোনেন্টটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের একটার জন্য, আমার একটা কেবলের জন্য টেনশন আসছে কত? এফ আসছে হলো 8350 পাউন্ড, তাই না? তাহলে 6টার জন্য কত আসবে? 6টার জন্য ইন্টু 6, তাহলে কত আসে? 8350 ইন্টু 6, 50,100। 50,100। তো 50,100 কাজ করতেছে এই বরাবর, অর্থাৎ এই বরাবর, ঠিক আছে? তো এখন এইটার জন্য আমাদের এই যে স্লপটা নির্ণয় করতে হবে, এটা এটা নির্ণয় করার পর এটার ভার্টিক্যাল কম্পোনেন্টটা বের করতে হবে। তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্টটা কত হবে? তোমার এফ সাইন থেটা। তো থেটার সূত্র আমরা কি জানি? tan থেটা ইকুয়াল টু, মানে থেটা Max প্রাইম যেটা, থেটা প্রাইম, হ্যাঁ থেটা প্রাইম ইকুয়াল টু কত? 40/L 40/L 10 inverse 40/L 40/L বাই এল। তাহলে এখান থেকে অ্যাঙ্গেলটা কত বের হয় দেখো তো? tan ইনভার্স 40/L 4 ইন্টু ডি আমাদের দেওয়া আছে কত? 60 ফিট, আর এল হলো 800। 17 আসে স্যার, সরি 16.699। 16.69 699 আর 70 ধরলাম। তাহলে আমাদের এর ভার্টিক্যাল কম্পোনেন্টটা কত আসতেছে? 5100 into sin 16.70 কত আসে? 50100 sin 0.70, 14,396.76। এখন যেহেতু স্যার। দুই সাইডে তোমার কেবল আছে, তাহলে এই সাইডেও ঠিক একই পরিমাণে আসবে, এবং সেটাও নিচের দিকেই কাজ করবে, মানে উপরের দিকে কাজ করবে। তাহলে এটা ডাবল হয়ে যাবে, ইন্টু 2। 2 কত আসে? ইন্টু 2, 28,793.52 793 152 152। আর আমাদের এখানে আসছে কত? 28,800, মানে কাছাকাছি আসছে। মানে আমাদের এটাকে আমরা লিখতে পারি যে 28,800 পাউন্ড। বাহ বুঝতে পারছো? স্যার
বুঝতে পারছো তো না? স্যার এখানে তো একটা লাইনের মধ্যে দুইটা তার, তো এখানে 6টা তার কেমনে স্যার? না না, সেকেন্ড পার্টে, বি পার্টে এখানে বলছে যে ইফ 6 কেবল, মানে একটা না, প্রথমটাতে বের করছিলাম একটা তারের ফোর্স, ঠিক হ্যাঁ আছে? তো একটা তারের ফোর্স ছিল হলো আমাদের কত? হ্যাঁ স্যার, এটা বুঝছি, কিন্তু আপনার চিত্র অনুসারে মানে এখানে তো দুইটা তার দেখা যাচ্ছে, তাহলে বাকি 4টা তার মানে এটা ও কেমনে আচ্ছা আচ্ছা, মানে ডিস্ট্রিবিউটটা কেমনে এখানেই হয়েছে? আছে যে তোমার ওই আচ্ছা আচ্ছা 6টা একসঙ্গে পেঁচানো আছে আর অ্যাকশন, কি। আচ্ছা আচ্ছা বুঝছি। ঠিক আছে, ওই যে তার দেখো না, ওয়্যার দেখো না, আমাদের ইলেকট্রিক লাইনে অনেকগুলো তার একসঙ্গে পেঁচানো থাকে না, তারপরে তো হুম ওইটা হুম টানা হয়। বুঝছি। ওইরকম 6টা তার এখানে পেঁচানো আছে, ঠিক আছে? হুম। আর কোনো কোশ্চেন? হ্যাঁ স্যার আরেকটা আছে। আহ, হ্যাঁ স্যার স্যার 372 এর মধ্যে বলছে যে a ইকুয়াল টু 0, মানে আমার ওই ফিগার অনুসারে। তো স্যার এখানে আমার প্রশ্ন হচ্ছে, তাইলে তো স্যার আমার যে W1টা, আমার যে W1 যে ওয়েটটা, তো এটা তো তাইলে আমার গ্রাউন্ডের কাজ করতেছে, তো এই ক্ষেত্রে আমার W1টা 0 হবে না? স্যার ফিগার 184 এর প্রবলেম হ্যাঁ 371 হ্যাঁ। 372 এখানে বলতেছে যে কি 372, হ্যাঁ স্যার এখানে বসে a ইকুয়াল টু 0, the তো স্যার same a as ইকুয়াল টু it is 0 হলে হ্যাঁ the load of W1 is defined by A equal to 0. A equal to 0, তারা শুধু অ থেকে A বি equal to পর্যন্ত 0 নিয়ে কাজ বলতে তোমার, হ্যাঁ তোমার A স্যার এই equal to ক্ষেত্রে 0 যে মানে তোমার ওয়েটটা, সাপোর্ট, হ্যাঁ সাপোর্টটা তোমার এই যে ও তে চলে আসবে, বুঝছো? হ্যাঁ হ্যাঁ W1 টা ও বিন্দুতে চলে আসবে। হ্যাঁ, তো স্যার তখন W1টা 0 হয়ে যাবে না? কারণ W1 0 হবে কেন? W1 তো ওয়েট, ওয়েট তো যেটা দেয়া আছে ওইটাই থাকবে। স্যার আমি যে এখানে y এর মানটা বের করব, y এর মানটা তো আমি এই সূত্র দিয়ে বের করব, W ডিভাইড বাই না W ইনটু y স্কয়ার ডিভাইড বাই 2q। হ্যাঁ, তো স্যার ওখানে আমার যদি a এর মানটাই 0 আসে, তাহলে তো আমার W টাও 0 আসবে না, মানে y এর মানটা তো 0 আসবে ফুল। না, তোমার লেফট লেফট পার্টে Y0 আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, লেফট পার্টের এখানে কথা বলছি। Y0 আসবে, W1 এর হ্যাঁ হ্যাঁ জন্য হ্যাঁ, এটাই Y0 এটাই। আসবে। ঠিক হ্যাঁ হ্যাঁ আছে। এটাই। বাট আমার রাইট পার্টের জন্য তো আমার y হচ্ছে, মানে আমি 100 হ্যাঁ দিয়ে হ্যাঁ বের হ্যাঁ, করব, 100 দিয়ে বের ওটা করব। থাকবে। হ্যাঁ স্যার বুঝতে। ঠিক আছে, তাহলে তোমরা প্র্যাকটিস করে আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাই। এখন এখান থেকে বেছে বেছে পারবা, আশা করা যায় পারবা। তোমরা বেসিক জিনিসটা যদি জানা থাকে প্র্যাকটিস করলেই পারবা। স্যার কোনটা কোনটা প্র্যাকটিস করবে একটু বলবেন আর সেটাও বলে দিতে হবে। স্যার? জি। কই কি? আচ্ছা, তোমরা একটু বেশি করে প্র্যাকটিস করে, আমি বলে দিচ্ছি। 361, 62, 63, 64, 65, 66, তারপরে 370 or 374, এই কটাই করো, এর বেশি করার দরকার নেই। বাকিগুলো পারবা। আর, মানে যারা একটু বেশি মানে ইয়ে করতে চাও, যে এখানে আমার আরো আরো বেশি ইয়ে করতে প্র্যাকটিস করতে হবে, মানে ক্লিয়ার হওয়ার জন্য, তারা সবগুলোই প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে। আর যারা একটু দুর্বল টাইপের, যে কটা বলে দিলাম এই কটা করো। ঠিক আছে। স্যার ওকে, এবার আমরা খুবই সহজ একটা জিনিসে আসবো। সেটা হলো তোমরা এইচএসসি তেও পড়ে এসেছো, মানে ফ্রিকশন। ঠিক আছে।
তো ফ্রিকশন কি জিনিস তোমরা তো এগুলো জানা জিনিস। তো আর তোমরাই বলো যে ফ্রিকশন কি। স্যার, পারস্পরিক দুইটা গতিশীল সারফেসের মধ্যে যে স্যার গতিরোধক যে ঘর্ষণ। বলটা উৎপন্ন হয়। হুম হুম, ঠিক আছে। মানে আমাদের দুইটা সারফেস থাকতে হবে, ঘর্ষণ বল ধরো যে যেটা একটা ওইটা। ফ্রি আর একটা ধরো বস্তু, ঠিক আছে। তো যখন আমরা এই বস্তুর উপর বল প্রয়োগ করি তখন কি এটা গতিশীল হয় বা হইতে চায়, তাই না? আমরা যদি এই বরাবর বল প্রয়োগ করি তাহলে এটা এই দিকে গতিশীল হতে চায়, ঠিক আছে। তো গতিশীল হতে চায়, কিন্তু এই যে তার নিচে যে আরেকটা তোমার সারফেস আছে, এই সারফেসের সাথে এটা তো যুক্ত থাকে, তখন কি হয়? তো এটা এই প্রতিক্রিয়া বল। গতি বাধা দান করে, ঠিক আছে, রেজিস্ট করে, অর্থাৎ রেজিস্টিং ফোর্স। আরেকটা অপোজিট দিকে, ঠিক অপোজিট দিকে আরেকটা বল কাজ করে, ঠিক আছে। তো এই বস্তুর যে প্রপার্টিস এর জন্য আমাদের এই বাধা দানকারী বলের উৎপন্ন হয়, সেই প্রপার্টিসকেই বলা হয় হলো ফ্রিকশন, ঠিক আছে। এবং যেই ফোর্স এটা এইদিকে বাধা দান করে, এই বাধা দানকারী ফোর্সটাকেই বলা হয় ফ্রিকশনাল ফোর্স, ঠিক আছে। এটাই হলো আমার ফ্রিকশনাল ফোর্স, ঠিক আছে। বুঝতে পারছো? মানে আমরা যখন কোনো বস্তু, ধরো আমরা এই যে হাঁটা চলাফেরা করি, আমাদের পায়ের সাথে যদি আমাদের এই পৃথিবীর বা যে কোনো বস্তুর এই ফ্রিকশনাল ফোর্স না থাকতো তাহলে কিন্তু আমরা হাঁটতে পারতাম না, ঠিক আছে। তোমরা যেরকম ধরো একটা আহ, খুবই মসৃণ ইয়েতে যদি একটু পিচ্ছিল কোনো পদার্থ লাগাই দাও, যেরকম ধরো সাবান পানি, সাবান পানি একটা তোমার খুবই প্লেন মসৃণ আহ, বস্তুর উপর দিয়ে সেখানে যদি হাঁটতে যাও তখন দেখবা ঠাস ঠাস হয়ে পড়ে যাচ্ছ, ঠিক আছে। এরকম হয় নাই? ধরো বাথরুমে টাইলসের উপরে লাগালে ভালো সিঙ্কের হয়। উপরে, হ্যাঁ, একটু সাবান পানি ফেলে দিলে, দেওয়ার পর ওইখানে একটু হাঁটার চেষ্টা করো, তখন দেখবা যে একটু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তো যখনই সাবান পানি দিই তখন এটা মসৃণ হয়ে যায়, ঠিক আছে, ফ্রিকশন লেস হয়ে যায়, মানে ফ্রিকশন খুবই কমে যায়। এই জন্য তখন হাঁটতে সমস্যা হয়। আর যে জায়গাতে ফ্রিকশন যত বেশি আমাদের হাঁটতে তত সুবিধা হয় বা চলতে সুবিধা হয়। তো ফ্রিকশনের আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। ফ্রিকশনাল রেজিস্ট্যান্স না থাকলে আমাদের অনেক সমস্যা হতো। আমাদের এই যে বিল্ডিং বড় বড় স্ট্রাকচার তৈরি করি, এই স্ট্রাকচারটা কিন্তু মেইনলি আমাদের মাটির সাথে, তোমার মাটির ভিতরের যে ফ্রিকশনাল ফোর্স, ফ্রিকশনাল রেজিস্ট্যান্স, যেটাকে আমরা বলি বিয়ারিং ক্যাপাসিটি, ওই ফ্রিকশনাল রেজিস্ট্যান্সের বড় বড় স্ট্রাকচার গুলো টিকে থাকে। যদি মাটির মধ্যে ফ্রিকশন না থাকতো তাহলে আমাদের এই স্ট্রাকচার গুলো কিন্তু আমরা তৈরি করতে পারতাম না, বসাতে পারতাম না। আমরা এই যে তোমার বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, তোমার বিভিন্ন বিচে বা বিভিন্ন, যেরকম সিলেটের কথা যদি চিন্তা করো, বিভিন্ন স্পট, আমি শুনছি ওই যে লালাখালের নাকি কয়েকটা স্পটে তোমার চোরাবালি আছে, চোরাবালি চিনো তো, তাই না? এই চোরাবালিতে মানুষ ডুবে যায় কেন বলো তো? অন্য অন্য বালিতে মানে এত ওইদিকে লাফালাফি ফাঁকা করাটা থাকে কোনো বলে স্যার। সমস্যা হয় না। চোরাবালিতে আসলে ফাঁকা থাকে না, ওই বালিই থাকে, কিন্তু ওইখানে আলাদা ধরনের বালি থাকে। ওই বালির মধ্যে তোমার একটা বালির সাথে আরেকটা বালির ফ্রিকশনাল রেজিস্ট্যান্স নাই, ঠিক আছে। ওইখানে তোমার এই যে ফ্রিকশনাল ফোর্স যেটা, সেটা থাকে না, ওটার মান জিরো। এই কারণে তুমি এখানে দাঁড়াইলে তোমাকে ধরে রাখবে সেই শক্তি ওর নাই, সেই ঘর্ষণ বলটা ওই বালির মধ্যে থাকে না। এই জন্য ওইখানে কেউ দাঁড়াইলে নিচে চলে যায়, ঠিক আছে। তো
এই জন্য আমাদের ফ্রিকশনটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আমাদের বাস্তব জীবনের ক্ষেত্রেও, আমার প্র্যাকটিক্যালি ফ্রিকশনটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তো আমরা এই চ্যাপ্টারে সেই ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু কতটুকু, কি পরিমাণ আমরা ফোর্স অ্যাপ্লাই করলে সে কি পরিমাণ ফোর্সে রেজিস্ট করতেছে, এই তোমার ফোর্স গুলা নিয়েই আমরা এখানে কাজ করব। তো ফ্রিকশন দুই ধরনের আছে, একটা হলো স্ট্যাটিক ফ্রিকশন আর একটা কাইনেটিক ফ্রিকশন। যদি দুইটা বস্তুর মধ্যে তোমার রিলেটিভ মোশন থাকে তখন সেটাকে আমরা বলবো কাইনেটিক ফ্রিকশন, আর যদি তোমার রিলেটিভ মোশন না থাকে তখন আমরা সেটাকে বলবো স্ট্যাটিক ফ্রিকশন। ঠিক আছে, তো এরপরে আরেকটা টার্ম আছে, সেটা হলো লিমিটিং ফ্রিকশনাল ফোর্স। তো লিমিটিং ফ্রিকশনাল ফোর্স কি? আমাদের যেই ম্যাক্সিমাম যেই ফোর্স অ্যাপ্লাই করলে, অর্থাৎ আমাদের এই ফোর্সের মান সর্বোচ্চ যতটুকু হলে এই যে বস্তুটা আছে এই বস্তুটা জাস্ট মুভ করার উপক্রম হবে, মুভ করবে না, মুভ করার উপক্রম হবে, সেই ফোর্স ওই পরিমাণ ফোর্সকেই বলা হয় লিমিটিং ফ্রিকশনাল ফোর্স। লিমিটিং ফ্রিকশনাল ফোর্স সবসময় ফ্রিকশনাল ফোর্সের সমান। ঠিক আছে, অর্থাৎ এই দুইটা সমান যখন হবে তখনই তো তার চেয়ে একটু বেশি ফোর্স দিলে এটা কি হবে, চলা শুরু করবে। ঠিক আছে, আর এইটা দুইটা যখন সমান হবে তখন কিন্তু চলবেও না, আবার চলা বাকিও থাকবে না, চলার উপক্রম হবে। ঠিক আছে, তো তখন আমরা এইটাকে বলবো লিমিটিং ফ্রিকশনাল ফোর্স। তো লিমিটিং ফ্রিকশনাল ফোর্সের একটা তোমার ইয়ে আছে, তোমার লস আছে, তোমরা সেই লটা পড়ে আসছো যে তোমার limiting frictional force approximately proportional to the normal force। ঠিক আছে, অর্থাৎ এটাকে যদি আমরা লিমিটিং ফ্রিকশনাল ফোর্স বলি, এটা প্রপোর্শনাল টু নরমাল ফোর্স। নরমাল ফোর্স কোনটা? এই যে এইটার তো একটা ওয়েট আছে, এই ওয়েটের কারণেই কি, এটা ওয়েটের কারণেই আমরা এখান থেকে ফোর্স দিলেও এটা এদিকে যাচ্ছে না, অর্থাৎ এর ওয়েট নিচের দিকে কাজ করতেছে ডব্লিউ, আর এটা প্রতিরোধ করতে যে ফোর্সটা উপরের দিকে কাজ করতেছে এটাকে বলি হলো নরমাল ফোর্স, নরমাল টু দা সারফেস। অর্থাৎ সারফেসের পারপেন্ডিকুলার যে রেজিস্টিং ফোর্স সেটাকে আমরা বলবো নরমাল ফোর্স। ঠিক আছে, আমাদের যে সারফেস আছে এই সারফেসের পারপেন্ডিকুলার রেজিস্টিং যে ফোর্স সেটাই হলো নরমাল ফোর্স। তো আমাদের লতে বলা আছে যে এই তোমার লিমিটিং ফ্রিকশনাল ফোর্স প্রপোর্শনাল টু দা নরমাল ফোর্স। ঠিক আছে, তাই নরমাল ফোর্সটাকে আমরা এন দ্বারা প্রকাশ করব, তাহলে এফ প্রাইম প্রপোর্শনাল টু এন। তাহলে এটাকে যদি আমরা ভাঙি তাহলে এফ প্রাইম ইকুয়াল টু একটা কোএফিসিয়েন্ট আসবে কনস্ট্যান্ট ইনটু এন, সেখান থেকে কনস্ট্যান্ট এর মান আমাদের আসতেছে হলো ফ্রিকশনাল ফোর্স ডিভাইডেড নরমাল। ঠিক আছে, তো এটাকেই বলা হয় ফ্রিকশনাল ফ্যাক্টর। ঠিক আছে, বা কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। ঠিক আছে, তাহলে আমরা যদি কোনো সারফেসের কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বের করতে পারি এবং এটা সবসময় কি হয় কনস্ট্যান্ট, একটা নির্দিষ্ট ম্যাটেরিয়ালস এর জন্য বা একটা নির্দিষ্ট সারফেসের জন্য আমাদের এই কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন এর ভ্যালু সবসময় তোমার কনস্ট্যান্ট হয়। ঠিক আছে, তো এটা গেল হলো আমাদের ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট বা কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, তারপরে নরমাল ফোর্স, এরপর ফ্রিকশনাল ফোর্স কি জিনিস সেটা আমরা জানলাম। স্যার
এখানে সারফেসটাকে বলো। যদি কিছুটা কাট করে দেয়া হয়, সারফেসটাকে যদি কিছুটা কাট করে দেয়া হয়, সেক্ষেত্রে কি হুম। এই ওয়েটের উপাংশের কারণে চেঞ্জ হবে কিছু? হ্যাঁ অবশ্যই, ধরো আমার সারফেসটা এরকম ইনক্লাইন, ঠিক আছে, ধরলাম 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ইনক্লাইন বা থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে ইনক্লাইন, ঠিক আছে, তখন আমার এখানে একটা বস্তু আছে, তখন তো স্বাভাবিকভাবে কি করবে, আমার ওয়েট তো একদম সরাসরি ভার্টিক্যালি কাজ করবে, তাই তো? কিন্তু নর্মাল কাজ করবে কোনটা, নর্মাল ফোর্স এন কাজ করবে তো এই যে সারফেসের পারপেন্ডিকুলার, তাই না? তখন এন ইকুয়াল টু জি এটা স্যার। যদি আমার ডাব্লিউ হয়, তখন এন ইকুয়াল টু কি হবে, এটা 30 ডিগ্রি, কারণ এন ইকুয়াল টু ডাব্লিউ W cos 30 কস degree. 30 ডিগ্রি, ঠিক আছে। তখন স্বাভাবিকভাবেই তুমি যদি এখানে ফোর্সটা দাও, আগে যে ফোর্স লাগতো, ঠিক আছে, এটাকে প্রতিরোধ করার জন্য কিন্তু তার চেয়ে তুমি কম ফোর্স অ্যাপ্লাই করলেই এটা নিচের দিকে যাওয়া শুরু করবে। একইভাবে তুমি যদি এই পাশ থেকে দাও, তখন কি হবে, তোমার বেশি বস্তুতে এর চেয়ে অনেক বেশি ফোর্স লাগবে, ঠিক আছে, এটা তো এমনি আমরা বুঝতে পারতেছি। তো কি কতটুকু ইনক্লাইন থাকলে কি পরিমাণ ফোর্স আমাদের দিতে হবে, সেগুলো আমরা বের করাই শিখবো এই চ্যাপ্টারে, ঠিক আছে। তো এই হলো আমাদের মোটামুটি ফ্রিকশনাল রেজিস্ট্যান্সের কথা। তো এখান থেকে আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হলো অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। ঠিক আছে, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন কি জিনিস সেটা ধরে নাও, আমার এরকম একটা সারফেস আছে, ঠিক আছে, তো এইখানে একটা তোমার বডি আছে, তাহলে এই বডিটার ওয়েট নিচের দিকে কাজ করতেছে, আর এটা হলো আমার নর্মাল, এটা ভার্টিক্যাল এন, ঠিক আছে। যখন আমি এই বরাবর তোমার ফোর্স দিব, ধরো আমি এই বরাবর ফোর্স দিলাম, কিউ ফোর্সে টান দিচ্ছি, তখন কি হবে, এই যে তিনটা ফোর্স ডব্লিউ এন এবং কিউ, এর একটা রেজাল্টেন্ট ফোর্স থাকবে না, এই তিনটা ফোর্সের তো একটা রেজাল্টেন্ট ফোর্স থাকবে, লব্ধি বল, সেটা ধরলাম এই দিকে কাজ করতেছে, আর ঠিক আছে, এটা এই তিনটা ফোর্সকে ইকুইলিব্রিয়াম করার জন্য আমাদের এই বরাবর একটা ফোর্স কাজ করতে, যেটা হলো লব্ধি বল বলি আমরা, ঠিক আছে। তো এই লব্ধি বল, রেজাল্টেন্ট ফোর্স এবং নর্মাল ফোর্স, এই দুটার যে মধ্যবর্তী অ্যাঙ্গেল, এটাকেই বলা হয় অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। বুঝতে পারছো? আমাদের যে কোনো একটা সারফেসের উপরে যখন তোমরা কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করো, তখন সেই বস্তুর উপর যে লব্ধি বল কাজ করে, সেই লব্ধি বল এবং এর এই যে নর্মাল ফোর্স, ঠিক আছে, এই দুটোর মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, সেটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। তার মানে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন হলো নর্মাল এবং
রেজাল্টেন্ট ফোর্স, এই দুইটার মধ্যে ওকে খেয়াল করো, তাহলে এই দুটোর মধ্যে যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। আর হরিজন্টালের সাথে এইটার যে আর লেখা ইনক্লাইনেশন, ক্লিয়ার না কেন স্যার? ক্যামেরা কি সরে গেছে না? লেখা তো ক্লিয়ার থাকার কথা, নেটে প্রবলেম হতে এতক্ষণ পারে। ছিল এই সেশনে, এখন আর দেখি। ওকে আমরা শেষ করে দিব। আর আমাদের যে সারফেস, সেই সারফেসটা হরিজন্টালের সাথে যেই অ্যাঙ্গেলে থাকে তার ইনক্লাইনেশন, এই ইনক্লাইনেশনকে বলা হয় অ্যাঙ্গেল অফ রিপোজ। মানে সেটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ রিপোজ। ঠিক আছে, তাহলে আমরা এখানে দুইটা অ্যাঙ্গেল পেলাম, একটা হলো অ্যাঙ্গেল অফ রিপোজ, একটা হলো আমাদের অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। ঠিক আছে, তো এখান থেকে আমরা যেহেতু এই বরাবর আমাদের এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করতেছি, অর্থাৎ এটাকে উপরের দিকে তোলার চেষ্টা করতেছি, তাহলে অবশ্যই আমাদের ফ্রিকশনাল ফোর্স এই বরাবর কাজ করবে। এটাকে আমরা ধরলাম এফ বা এফ প্রাইম যাই বলো, তাহলে এটা আমাদের ফ্রিকশনাল ফোর্স যদি এফ প্রাইম হয়, তাহলে আমরা এইখান থেকে এই পর্যন্ত, তো এটাকে আমরা কি বলতে পারি, এফ প্রাইম। স্যার এই যেটা জায়গাটা আমাদের এফ আবার প্রাইম, বুঝেন। আমাদের ফ্রিকশনাল ফোর্স তো এই বরাবর কাজ করতেছে না, অর্থাৎ এটাকে যদি আমরা এই বরাবর এখানে শিফট করি, তাহলে আমাদের ফোর্সটা কিন্তু এই বরাবর আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো আমাদের একটা এটা হলো আমাদের যদি ফাই হয়, এটা এফ, এটা এন, আর এটা হলো আর। আর তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না tan ফাই ইকুয়াল টু কত, লম্ব বাই ভূমি, হুম, মানে এফ প্রাইম বাই এন, N, তাই না? তাহলে এফ প্রাইম বাই এন সমান সমান আমরা কি জানি, এফ। তাহলে ফাইনালি আমরা এফ ইকুয়াল টু কি পাই, 10 tan ফাই। তাহলে আমরা যদি অ্যাঙ্গেল অফ ফ্রিকশন জানি, ফ্রিকশনাল অ্যাঙ্গেলের ভ্যালুটা যদি আমরা জানি, সেখান থেকেও আমরা কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বের করতে পারবো। স্যার খাতাটা আর একটু উপরে তুলুন। যদি আমরা অ্যাঙ্গেল অফ ফ্রিকশনটা জানি, সেখান থেকে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বের করে ফেলতে পারবো। আবার কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন যদি জানি, সেখান থেকে আমরা অ্যাঙ্গেল অফ ফ্রিকশনও বের করতে পারবো। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমাদের লাগবে, এই জন্য তোমাদের আমি দেখাই দিচ্ছি আর কি। তো এই পর্যন্ত তোমরা একটু দেখো, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা প্রবলেম করা শুরু করব। স্যার, ঠিক আছে, এখানে কয়েকটা প্রবলেম আছে, হ্যাঁ, বলো। অ্যাঙ্গেল অফ ফ্রিকশন আর অ্যাঙ্গেল অফ রিপোজ এগুলো কি কাজে লাগে? অ্যাঙ্গেল অফ ফ্রিকশন ওই যে আমাদের ফ্রিকশনাল রেজিস্ট্যান্স বের করতে কাজে লাগে, তারপরে যে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বের করতে কাজে লাগে, এবং আমাদের রেজাল্টেন্ট ফোর্স এবং নরমাল ফোর্সের মধ্যবর্তী কি অবস্থায় আছে, তারা কত ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে, সেটা বের করতে কাজে লাগে। আর অ্যাঙ্গেল অফ রিপোজ, এটা তো আমাদের ধরো ইনক্লাইনেশন অ্যাঙ্গেল, এটা তো আমাদের এই যে তোমার এখানেও ফ্রিকশনাল ফোর্স, তারপর রেজিস্টিং ফোর্স, কি পরিমাণ ফোর্স দিলে আমরা এই বস্তুটাকে সরাইতে পারবো, এই জিনিসগুলো বের করতে আমাদের এটা কাজে লাগবে। ঠিক আছে, তো এই দুটো ডেফিনেশন পরীক্ষাতে হয়তো তোমাদের আসতে পারে, এই জন্য এই দুটো একটু ভালো করে ইয়ে করে রেখো।
আবার দুইটা পেজ লাগায়ও না, একটার জায়গার একটা ডেফিনেশন লিখে ফেলো না। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, যদি আর কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা আজকে এ পর্যন্তই রেখে দিই, অনেক টাইম ক্লাস নেওয়া হয়ে গেল। ঠিক আছে, যা পড়াইলাম এগুলো একটু থিওরি দেখো, এখান থেকে কিছু কোশ্চেন হ্যাঁ। হয়তো পরীক্ষায় থাকতে পারে। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।